আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে ভয়ঙ্কর সে ভূতের গল্প পার্ট 6 নিয়ে চলে আসছি এবং এটাই শেষ পার্ট। আর দেরি না করে আমরা গল্প শুরু করব। আর গল্প শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আমাদের গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আর দেরি না করে আমরা ঘটনা শুরু করি। কি বলছো তুমি? এই জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলছো আর এক রাত সেখান থেকে বেরিয়ে এসেছো, এটা কিভাবে সম্ভব? এই জঙ্গলে কেউ গেলে ফিরে আসে বলে তো জানা যায় না। আজ অবধি জঙ্গল মাঝে রাতের বেলায় যেই গিয়েছে সে আর কখনোই ফিরে আসেনি, তুমি ফিরে এলে কিভাবে? লোকটার এমন কথায় চাঁদনি বেশ অবাক হলো। তার দিকে তীব্র নজরে তাকিয়ে মৃদু গলায় বলল, কিন্তু আমি তো জঙ্গল তেমন কিছুই দেখিনি যাতে কারো ক্ষতি হতে পারে। হ্যাঁ, এক রাত আমি জঙ্গল মধ্যে ছিলাম আর সারা রাত ঘুমিয়েছিলাম, আমার কোনো ক্ষতি হয়নি। আপনি হয়তো কোনো ভুল শুনেছেন বা এই জঙ্গল নিয়ে কেউ মিথ্যা বাণী রটিয়েছে। আমার বাসায় পৌঁছানোর মতো রাস্তা বলে দিতে পারবেন? আমি এখানকার কিছুই চিনি না, আমাকে একটু উপকার করেন দয়া করে। কথাগুলো বলে এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে রইল চাঁদনি। ওর কথায় লোকটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তৃপ্তি নজর পা থেকে মাথা পর্যন্ত ওকে দেখে নিয়ে মুখে কষে হাসি ফুটিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে সারাদিন কিছুই খাওনি, অনেক ক্লান্ত লাগছে। এসো আমার সাথে, প্রথমে আমার বাড়িতে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। লোকটার কথায় চাঁদনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাড়িতে পৌঁছাবে বলে মনের ভিতর বেশ কিছুটা খুশি অনুভব হলো। পরক্ষণে শ্রাবণ কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল তার, যার জন্য এত কিছু করলো তাকে খুঁজে পেল না। শ্রাবণ হয়তো সত্যিই তাকে ছেড়ে চলে গেছে আর কখনোই ফিরে আসবে না তার জীবনে। কথাটি ভেবে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললো চাঁদনি। চোখের কোনায় বিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু জল। সে দ্রুত সেটা মুছে নিয়ে লোকটার পিছু পিছু হাঁটা শুরু করলো। লোকটা তাকে নিয়ে বেশ কিছুটা দূরে একটি টিনের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। চাঁদনি বাড়িটার দিকে তৃপ্তি নজরে পর্যবেক্ষণ করতে লাগলো। এদিক ওইদিকে তাকিয়ে দেখলো বাড়িটার আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই, একদম নিরিবিলি বলা চলে। বারান্দা এবং উঠানে ময়লাও পাতা জড়ো হয়ে আছে, হয়তো অনেকদিন হলো কেউ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে না। সে কিছুটা অবাক হলো, কারণ এখানে দেখে মনে হচ্ছে না এখানে কোনো মহিলা মানুষ আছে। ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে এদিক ওইদিকে তাকিয়ে দেখে লোকটা গভীর গলায় বলে উঠল, কি হলো মেয়ে, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আমার বউ বাপের বাড়ি গেছে কয়েকদিন হলো, তাই এগুলো পরিষ্কার করা হয়নি, তাই এমন লাগছে। লোকটির কথার উত্তরে চাঁদের না আসা সত্ত্বেও মুখে হালকা হাসি রেখে ফুটে উঠছে। তারপর লোকটা পিছু পিছু দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কেন যেন তার মন চাইছে না রুমের মধ্যে প্রবেশ করতে, কিন্তু তবুও কোনো উপায় নেই। এর ভরসাতেই আছে চাঁদনি, যদি সত্যি সত্যি তার বাবার কাছে পৌঁছে দেয়। তাই লোকটার সাথে ভিতরে ঢুকে গেল সে, কিন্তু রুমের মধ্যে ঢুকে বেশ বিচলিত পরিবেশে পড়ে গেল সে। পুরো রুমটাতে বিশ্রী বিশ্রী সব মেয়েদের ছবি লাগানো, বাজে পোশাক পরা মেয়েদের ছবি লাগানো। দেখে মনে হচ্ছে এটা কোনো খারাপ জায়গা। ছবিগুলো দেখেই দরজার কাছে থমকে দাঁড়ালো চাঁদনি, আর ভিতরে যাওয়ার সাহস করলো না সে। বুঝতে পারলো সে হয়তো বিপদের মধ্যে এগিয়ে আসছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটি দাঁত কিরমির করে গভীর গলায় বলল, আবার দাঁড়িয়ে গেলে কেন? এইদিকে আসো। আর এইসব দেখে ভয় পেও না, আমার বউ এইসব ছবি ভীষণ পছন্দ করে, তাই এগুলো লাগিয়ে রেখেছি। তুমি যদি নিজের বাবার কাছে ফিরে যেতে চাও তাহলে এখানে এসে বসো, তোমার খাওয়া হলে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব তোমার বাবার কাছে। চিন্তা করো না, এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। লোকটার কথায় চাঁদনি কি বলবে ভেবে পাচ্ছে না, তবে সে যতটা বুঝতে পেরেছে সে খুব বাজে একটা জায়গায় সে ফেসে গেছে। এখান থেকে যেভাবে হোক পালাতে হবে তাকে, তবে এই মুহূর্তে পালানো সম্ভব না। এমনিতে পায়ে বেশ ব্যথা পেয়েছে সে, হাঁটুতে ব্যথা থাকায় দৌড়ে পালানো সম্ভব না। এই সুযোগের অপেক্ষা করতে হবে। ওকে চুপচাপ দাঁড়িয়ে থেকে কিছু ভাবতে দেখে লোকটা আবার ধমকের সুরে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোমার? তোমাকে বলছি না এখানে এসে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, এত কি ভাবছো দাঁড়িয়ে থেকে? চাঁদনি এবার মুখে মৃদু হাসি রেখে টেনে বলল, কিছু না, আমি এখানে বসছি, আপনি খাবার নিয়ে আসুন, বড্ড ক্ষুধা পেয়েছে আমার, তারপর বাড়িতে যাব। ওর কথা শুনে লোকটা মৃদু হাসলো। চাঁদনি গিয়ে বিছানার উপর বসলো।
লোকটা পাশের রুমে চলে গেল ওর জন্য খাবার আনতে। লোকটা চলে যেতেই এই সুযোগ কাজ লাগিয়ে চাঁদনি যত দ্রুত সম্ভব বিছানা থেকে উঠে সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। এদিক ওইদিক তাকিয়ে আর কোনো কিছু না ভেবে হাতের ডান দিকে এক নাগাড়ে দৌড়াতে লাগলো। পায়ে ব্যথা থাকায় জোরে দৌড়াতে না পারলেও শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে ছুটতে লাগলো। সে কিছুদূর যাওয়ার পরেই তার মনে হলো সে যেন হায় উড়ে যাচ্ছে। যদিও কোনো এক অজানা কারণে সে চোখ মেলে তাকাতে পারছে না, কিন্তু তার মন বলছে সে যেন হায় উড়ে কোথাও চলে যাচ্ছে, সে যেন হায় ভেসে আসে। সে অনেক চেষ্টা করলো চোখ মেলে তাকানোর, কিন্তু কিছুতে পেরে উঠল না। এভাবে প্রায় 15 থেকে 20 মিনিট কেটে যাওয়ার পর চাঁদনি চোখ মেলে তাকাতে পারলো। পরক্ষণে আশেপাশে তাকিয়ে দেখে সে নিজের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত এদিক ওইদিকে ফিরে তাকিয়ে কাউকে একটা খুঁজতে লাগলো, কিন্তু না, তার আশেপাশে তো দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই, সবখানে একদম ফাঁকা। চাঁদনি সেখানে হুট করে বসে পড়ল, চিৎকার করে বলল, আমি জানি শ্রাবণ, এটা আপনি আমাকে এখানে অবধি নিয়ে এসেছেন। কেন এইভাবে লুকোচুরি খেলছেন আমার সাথে? কেন সামনে আসছেন না? আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি জানি আমি যেই সব করেছি সেগুলো ভুল ছিল। আপনার সাথে এমন আচরণ করা আমার উচিত হয়নি, কিন্তু আপনি কেন আমার সাথে এমন করছেন? এটা কি তবে আপনার ভালোবাসা? কেন আমাকে এইভাবে কষ্ট দিচ্ছেন শ্রাবণ? প্লিজ ফিরে আসুন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আবারও আপনার কাছে ফিরে যেতে চাই। আপনি যাই হন না কেন, আমি শুধু আপনাকেই ভালোবাসি। কথাগুলো বলেই হাউমাউ করে কান্না শুরু করে দিল চাঁদনি। ওর চিৎকারে বাড়ির মধ্যে থেকে দৌড়ে বেরিয়ে এলেন রত্না বেগম। বাড়ির পিছনে এসে ওকে হাঁটু গেড়ে বসে থাকে কান্না করতে দেখে যেন দেহে প্রাণ ফিরে পেলেন তিনি। চিৎকার করে রতন মিয়াকে ডাকতে ডাকতে বললেন, ওরে রতন, তুই কই গেলি? জলদি আয়, দেখ আমাদের চাঁদনি ফিরে এসেছে। কথাটি বলেই তিনি দৌড়ে এসে চাঁদনিকে বুকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে গায়ের চোখ কপালে চুমু খেতে খেতে বললেন, ওরে বাবু, তুই এতদিন কোথায় ছিলি? তুই জানিস তোকে পাগলের মতো খুঁজে এসেছে আমরা। কোথায় ছিলি তুই? গত 2 দিন হলো তোর কোনো খোঁজ খবর নাই। কোথায় গেলি, কি খেলি, কার সাথে গেলি, কিছুই জানতাম না। আমার তো ভীষণ রকম ঘাবড়ে গিয়েছিলাম। কোথাও গেলে তো বলে যেতে পারতে। ও বাবু, তোর কপালে কি হয়েছে? তোর শরীরে এমন অবস্থা কেন? এক নাগারে এইভাবে প্রশ্ন করে চলেছেন রত্না বেগম। চাঁদনি ওনার প্রশ্নের উত্তর দিতে পারল না। তার আগেই বিশাল ক্লান্ত শরীরে ঢলে পড়ল রত্না বেগমের কোলে। যদিও তার জ্ঞান হারায়নি, কিন্তু ক্লান্তর কারণে চোখ বন্ধ করে চুপ করে শুয়ে রইল ওনার কোলের মাঝে। রত্না বেগম চেঁচামেচির আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল। ততক্ষণে রতন মিয়াও পৌঁছে গেছে সেখানে। ওর এমন অবস্থা দেখে ওনার যেন দম বন্ধ হয়ে যাওয়া অতিক্রম হলো। কয়েকজন মহিলার সাহায্যে চাঁদনিকে ধরে নিয়ে বাসার মধ্যে যাওয়া হলো। তাকে বিছানায় শুয়ে দেওয়া হলো। ওর মাথা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেওয়া হলো। রত্না বেগম ওকে তুলে ওর জামা কাপড় চেঞ্জ করে দিল। তারপর রতন মিয়া এসে সামনে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলি রে 2 দিন? তোর এই অবস্থা কি করে হলো মা? চাঁদনি ওর বাবার কোনো প্রশ্নের উত্তর দিল না। হু হু করে কান্না করে উঠল। চোখের জল নাকে জল একসাথে করে ফেললো সে। কোনোভাবেই যেন নিজের কান্নাকে আটকে রাখতে পারল না। ওকে এইভাবে হাউমাউ করে কাঁদতে দেখে রতন এবং রত্না বেগমের মনটাও যেন আর বেশি খারাপ হয়ে গেল। তারা আরও বেশি টেনশনে পড়ে গেল। রতন মিয়া উত্তেজের কণ্ঠে বলল, এভাবে কাঁদিস না মা, সত্যি করে বল কি হয়েছে তোর সাথে? খারাপ কিছু হয়নি তো? তোর এমন অবস্থা কিভাবে হলো? কোথায় ছিলি তুই? আমার আর সহ্য হচ্ছে না, টেনশনে এখনই যেন হার্ট অ্যাটাক হয়ে যায়। বল মা, তুই ঠিক আছিস তো? ওনার কথা শুনে চাঁদনি নিজেকে সামনে নিল, চোখ মুছে কিছুটা শান্ত হয়ে বলল, আমি ঠিক আছি বাবা, আমার কিছুই হয়নি। ওর উত্তর শুনে গভীর গলায় রতন মিয়া বললেন, তাহলে গত 2 দিন কোথায় ছিলি তুই? আর তোর এই অবস্থা কিভাবে হলো? সত্যি করে বল, আমার কাছে কিছু লুকাস না। চাঁদনির চোখ দিয়ে আবার অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখ মুছতে মুছতে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি শ্রাবণকে খুঁজতে গিয়েছিলাম বাবা। সে কিভাবে পারলো আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে? আমি জানি আমাকে সে এখান অবধি পৌঁছে দিয়েছে, কিন্তু কেন সে আমার সাথে এভাবে লুকোচুরি করছে? কেন আমার সামনে আসছে না? প্লিজ বাবা, তোমরা ওকে ডাকো না, ওনাকে আসতে বলো। আমি ওনার কাছে প্রমিস করব আর কখনো ওনার কথা অমান্য করব না। উনি যা বলবে তাই শুনবো।
কখন ওনার সাথে বাজে আচরণ করব না। প্লিজ বাবা, শ্রাবণকে এনে দাও, আমি ওনাকে বড্ড বেশি ভালোবাসি বাবা। কথাটা বলেই আবার হাউমাউ করে কাঁদতে লাগলো চাঁদনি। ওর কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর রতন মিয়া কয়েক পা পিছিয়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে মেয়ের অবস্থা দেখলেন। রত্না বেগমের দিকে তাকিয়ে বললেন, মা তুই ঠিক বলেছিস, এতবার বিয়ে ভাঙার কারণে আমার মেয়েটা বুঝি সত্যিই পাগল হয়ে গেছে। ওই সব যাতা কি বলছে, ওকে তো এখন একা রাখা উচিত না। তুই চিন্তা করিস না মা, আমি আজকে সারাদিনের মাঝেই তোর বিয়ে ঠিক করব। যেইভাবেই হোক আজকে সারাদিন মাঝে তোকে বিয়ে দেব। তাও তুই এমন পাগলামি করিস না। তোর এমন পাগলামি দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুই আমার মা মারা একমাত্র মেয়ে, তোর কিছু হলে আমি বাঁচবো না মা। তুই চিন্তা করিস না, দরকার হলে সারা দেশে ঘটক লাগিয়ে পাত্র খুঁজে বের করব তোর জন্য। আজকের দিনের মাঝেই তোর বিয়ের ব্যবস্থা করব আমি, এটা তোর কাছে আমার প্রতিজ্ঞা রইল। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে চলে গেলেন রতন মিয়া। ওনার এমন কথা শুনে বেশ অবাক হলো চাঁদনি। রাত 10:45। শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে চাঁদনি। তার মুখে কোনো রকম সাজগোজ নেই, যেন পাথরের মুক্তি হয়ে বসে আছে সে। না আছে কোনো অনুভূতি, না আছে কোনো মনের ভাব প্রকাশ করার বাক্য। চুপচাপ মুক্তি হয়ে বসে আছে সে। তার ঠিক সামনেই বসে আছেন কাজী সাহেব এবং তার বাবা। তার বিয়ে পড়ানোর জন্য অনেকক্ষণ হলো কবুল বলতে বলছে তাকে, কিন্তু সে কোনোভাবেই কবুল বলছে না। চুপচাপ মুক্তির মতো বসে আছে। রতন মিয়া তার কথা রেখেছে। একটি ভালো ছেলেকে পাত্র বানিয়ে নিয়ে এসেছে তিনি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এমন সুপাত্র হঠাৎ করে যেন পেয়ে গেলেন তিনি। চাঁদনিকে অনেকবার বলার পরও সে কিছুতেই কবুল বলছে না। ওকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখে এবার বেশ রেগে গেলেন রতন মিয়া। তিনি উঠে এসে তার কাছে বসে ধমক সুরে আস্তে করে বললেন, কি হচ্ছে কি চাঁদনি, আমার মান সম্মান কি ডুবাবি না কি? তাড়াতাড়ি কবুল বল, বিয়ের কাজ শেষ করি। এখন কিন্তু প্রচুর রাগ হচ্ছে আমার। বাবার ধমক খেয়ে আমতা আমতায় 3বার কবুল বলে দেয় চাঁদনি। বিয়ে পড়ানো হলে সবাই মোনাজাত ধরে, সবাই যেন যার যার মতো সেখান থেকে চলে যায়, কিন্তু চাঁদনি যেন আগের মতোই মুক্তি হয়ে বসে আছে। সে কি করতে চাইছে আর কি হয়ে গেল এইসব তার সাথে? কার সাথে বিয়ে হলো তার? শ্রাবণকে কখনোই আর তার জীবনে ফিরে আসবে না? সত্যিই কি তার জীবনটা এইভাবেই বদলে যাবে? নিজের ভালোবাসার মানুষকে এইভাবে হারিয়ে ফেলবে সে? জানালার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে চাঁদনি। রাগে যেন সারা শরীর জ্বলছে তার। 2 হাত মুঠো বন্ধ করে রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এই মুহূর্তে শ্রাবণকে সামনে পেলে হয়তো তাকে মেরেই ফেলতো সে। শ্রাবণ কীভাবে পারলো এভাবে তাকে ছেড়ে চলে যেতে? আজকে হয়তো সে চিরদিনের মতো অন্য কার হয়ে গেল। আর তো কখনোই শ্রাবণের কথা মনেও করতে পারবে না সে। তবে কি ওর ভালোবাসা মিথ্যা ছিল? সব কিছুই মিথ্যা অভিনয় ছিল? এসব কথা ভেবেই যেন আরও বেশি রাগ হচ্ছে চাঁদনির। রাগে 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। চোখ দুটো লাল হয়ে গেছে। হাতের মুখ শক্ত করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগ দমানোর চেষ্টা করছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। হঠাৎ কারো কাশির শব্দের দরজার দিকে ফিরে তাকালো চাঁদনি। দেখে ওর দাদি রত্না বেগম দাঁড়িয়ে আছে। ওকে কাঁদতে দেখে তিনি কাছে এগিয়ে আসেন। মাথায় হাত বলে দিয়ে শান্ত গলায় বলেন, এইভাবে কাঁদছিস কেন বাবু? আজ তোর খুশির দিন। দেখ তোর বিয়ে হয়ে গেছে। তোর জামাই তাকে দেখতে একদম রাজপুত্রের মতো। এমন সুন্দর ছেলে গোটা দেশে একটাও নাই। এর আগে যতগুলো বিয়ে এসেছিল সবগুলোর মধ্যেই এটাই সেরা। পরিবারের কোনো ঝামেলাও নেই। ছেলেটা এতিম, তবে বাড়িঘর টাকা পয়সা বেশ ভালোই আছে। তুই রাজরানী হয়ে থাকবি, কপাল করে এমন একটা বর পেয়েছিস। এইটুকু এক নাগারে বলেই থামলেন উনি। ওনার কথা শুনে বেশ কিছুটা অবাক হলো চাঁদনি। কেন জানি না ওর মনের ভেতরে এক অজানা ভাবনা উগে দিতে লাগলো। ও চটজলদি বলে উঠল, যার সাথে আমার বিয়ে হলো তার নাম কি দাদি? ওর এমন প্রশ্নে দাঁত দিয়ে নিজের জিহ্বা কেটে রত্না বেগম বললেন, ইস রে, দেখিসনি ওদের একটু খুশির কারণে জামাইয়ের নামটাই জিজ্ঞাসা করা হয়নি। রতন জানে হয়তো, আমি অতটাও জানি না। তবে জামাইয়ের নামটা যাই হোক না কেন, দেখতে কিন্তু রাজপুত্রকেও হার মানায়। আচ্ছা, এখন কান্নাকাটি বাদ দিয়ে একটু হাত মুখ ধুয়ে সুন্দর করে সেজেগুজে বসে থাক। একটু পর জামাই আসবে, নিজের নামটা জেনে নিস। আজ তোদের বাসর রাত, দেখিস আবার কান্নাকাটি করে জামাইয়ের মনটা খারাপ করে দিস না। যা চাঁদনি বুড়ি, তাইতে রেডি হয়ে আয়।
আমি বরং ওই দিকটা দেখি। কথাটি বলেই রুম থেকে বেরিয়ে গেলেন রত্না বেগম। চাঁদনি সেখানেই দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো ওনার কথাগুলো। ওর বারবার মনে হচ্ছে ওই শ্রাবণ ফিরে এসেছে, হয়তো শ্রাবণের সাথে নতুন করে বিয়ে হলো ওর। এমন ভাবনা থেকে মুহূর্তে চাঁদনির মনটা খুশিতে উচ্চফুল হয়ে উঠল। সকল রাগ অভিমান কাটিয়ে মুখটা হাসিতে ভরে গেল। সে দ্রুত ওয়াশরুমে গিয়ে ভালো করে মুখ ধুয়ে এলো। কিছুটা সুন্দর হবার জন্য হালকা করে সাজগোজ করলো। তারপর বিছানার উপর বসে অপেক্ষা করতে লাগলো তার সদ্য বিবাহিত বর শ্রাবণের জন্য। তার মানে যেন বারবার বলছে তার শ্রাবণের সাথে বিয়ে হয়েছে, অন্য কারোর সাথে নয়। তার দাদি যেইভাবে তার বরের কথা বলছিল তাতে চাঁদনি 100% শিওর ওটা শ্রাবণে হবে। হয়তো এতদিন ওর কারণেই ওকে শাস্তি দেওয়ার জন্যই এমন করেছে সে, কিন্তু সে ঠিকই ফিরে এসেছে। চাঁদনি তাকে ক্ষমা করে দিবে, সে যাই করে থাকুক না কেন, কারণ বিচ্ছেদ হওয়ার দোষটা তার নিজেরই ছিল। তার ভাবনায় সেট কাটিয়ে দরজায় টোকা দিয়ে ভিতরে প্রবেশ করলো কেউ। চাঁদনির লজ্জা শরম ভুলে গিয়ে ঘুমটা ফেলে তার দিকে ভ্যান ভ্যান করে তাকায়। মুহূর্তে যেন পায়ের তলা থেকে মারে সরে যায়, তার মুখটা অন্ধকারে ছেয়ে যায়। সেই সাথে অনেক বেশি ভয় বাসা বাঁধে মনে। তার সকল আশা জলে ঢেলে দিয়ে রুমের মাঝে সে প্রবেশ করছে। সে অন্য কেউ, শ্রাবণ নয়। লোকটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে ওর দিকে তাকায়। কিছুটা বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করে, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনার তো ঘুমটা দিয়ে বসে থাকা উচিত ছিল। লোকটির এমন কথায় কী উত্তর দেবে সেটা যেন এই মুহূর্তে কোনোভাবে মাথায় আসছে না চাঁদনি। তার মাথাটা ভীষণ রকম আওলা ঝাওলা হয়ে যাচ্ছে আর রাগে সারা শরীর পুড়ে যাচ্ছে। তার এতক্ষণের সব রকম আশা যেন জলে ডুবে গেল। তবে কি সত্যি শ্রাবণ সারা জীবনের মতো হারিয়ে গেছে তার জীবন থেকে? অপরিচিত লোকটি হলো তার সারা জীবনের সঙ্গী। চাঁদনি এটা কিছুতেই মেনে নিতে পারছে না। তার দু চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। সে কোনো উত্তর দিল না। তাকে চুপচাপ সেখানেই বসে থাকতে দেখে কিছু বলল না লোকটা। আস্তে করে দরজা লাগিয়ে দিয়ে তার কাছে এগিয়ে এলো। তার পাশে বসে তার দিকে এক নজরে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। হালকা গলায় কাশি দিয়ে বলল, এইভাবে কাঁদছেন কেন? আপনার কি বিয়েতে মত ছিল না? লোকটার কথার উত্তর দেওয়ার মতো কোনো রকম মনোভাব নেই এখন চাঁদনির। তার এখন একটাই কথা মাথার মধ্যে ঘুরছে, তার সাথে এসব কি হচ্ছে। সে তো কোনো কিছুই মেনে নিতে পারছে না। এই লোককে কখনোই স্বামী বলে মেনে নেবে না সে। তার বিয়ে তো আগেই হয়ে গেছে, আর ইসলাম ধর্মে একটি মেয়ের বিয়ে হওয়ার অবস্থায় অন্য কাউকে বিয়ে করতে পারে না। তার বাবা এবং দাদি না হয় সব ভুলে গেছে, কিন্তু সে তো ভোলেনি বিবাহিত। তাহলে কিভাবে মেনে নেবে সে এই লোকটাকে? সে কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালো। কোনো রকম কথা না বলেই বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন এই লোকটা আচমকা তার হাত ধরে ফেললো, গভীর গলায় বলল, এটা কোন ধরনের অসভ্যতামি? আমার কথার কোনো উত্তর না দিয়ে এইভাবে কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার নববিবাহিত স্বামী। আজ আমাদের ফুলসজ্জা রাত, তাকে তুমি ভুলে গেছো? ওনার এমন কথায় এবং হাত ধরা ভীষণ রকম রেগে গেল চাঁদনি। নিজের হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে চিৎকার করে বলল, কে আপনি? আপনাকে আমি চিনি না। আর না, আপনার সাথে আমার বিয়ে হয়েছে। এই বিয়ে কখনোই সত্যিকারের বিয়ে নয়। আমাকে জোর করে বিয়ে দিয়েছে বাবা আপনার সাথে, কিন্তু আপনার সাথে বিয়ে আমার হয়নি, কারণ আমি আগে থেকে বিবাহিত। আমার স্বামী আছে, আর একটি মেয়ের প্রথম স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে কখনোই করতে পারে না। আপনি আমার জীবনে নন, আমার স্বামী অন্য কেউ। কথাটি বলেই ওর কাছ থেকে সরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল চাঁদনি। ওর চিৎকার চেঁচামেচি অলরেডি পাশের রুম থেকে দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন রতন মিয়া এবং রত্না বেগম। ওকে রুম থেকে হস্তদস্ত হয়ে বের হতে দেখে রতন মিয়া গভীর গলায় বলে উঠলেন, এসব কি হচ্ছে কি চাঁদনি? তুই এভাবে বাইরে বেরিয়ে এলে কেন? আর এভাবে জামাইয়ের সাথে চেঁচামেচি করছিস কেন? চাঁদনি সোজা গিয়ে ওর বাবার সামনে দাঁড়ালো। চিৎকার করে দাঁত কিরমির করে বলল, বাবা, তোমরা আমাকে গলা টিপে মেরে ফেললো অথবা বিষ খাইয়ে মারো, নয়তো বলো আমি নিজেই গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছি, কিন্তু তবু আমার সাথে এত বড় পাপ করো না। তোমরা ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলিনি। আমার তো বিয়ে হয়েছে বাবা। প্রথম স্বামী থাকা সত্ত্বেও আমি কিভাবে অন্য একটি পুরুষকে নিজের স্বামী হিসেবে মেনে নেব? প্লিজ বাবা, আমার উপরে এত বড় পাপ তোমরা চাপিয়ে দিও না। তোমরা প্লিজ মনে করার চেষ্টা করো শ্রাবণের কথা। ওর সাথে আমার বিয়ে হয়েছে বাবা। আমি তো শ্রাবণ বিবাহিত করা বউ। তোমরা কেন সব কিছু ভুলে গেছো?
কথাগুলো এক নাগারে বলে কান্না করতে করতে মেঝেতে বসে পড়লো চাঁদনি। ওর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। পিছনের লোকটা অলরেডি এসে দাঁড়িয়ে আছে। চাঁদনির এমন কান্না দেখে আর কথা শুনে অবাকের সাথে সাথে বেশ কষ্ট পেলেন রতন মিয়া। একমাত্র মেয়েকে এভাবে কাঁদতে দেখে যেন বুকটা জ্বলে পড়ে যেতে লাগলো তার। সেইবার ওর কাছে এগিয়ে এসে পাশে বসলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এসব কি আবল তাবল বলছিস মা? তোর তো শ্রাবণের সাথে বিয়ে হয়েছে, এই ছেলের নাম তো শ্রাবণী, কিন্তু আগে কবে বিয়ে হলো তোর? এমন পাগলের মতো কি বলছিস তুই? ওনার কথা শুনে যেন অবাক হয়ে গেল চাঁদনি। সে দ্রুত পিছনের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। না, সে আগের লোকটাই দাঁড়িয়ে আছে। এরা তো শ্রাবণ নয়, তাহলে তার বাবা কেন বলছে তার তো শ্রাবণের সাথে বিয়ে হয়েছে? এসব কথা ভেবে আবারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো চাঁদনির। সে রেগে গিয়ে সে বলতে যাবে তার আগে লোকটি এগিয়ে এসে বলল, বাবা আপনার চিন্তা করবেন না, গিয়ে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে, ওকে আমি সামলে নেব। ছেলেটির কথা শুনে রতন মিয়া রত্না বেগমের দিকে তাকালেন। সে চোখ দিয়ে ইশারা করে ঘরে যেতে বলল। তারা দেরি না করে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে যে যার রুমে চলে গেল। ওনারা যেতেই লোকটি চাঁদনির কাছে এসে দাঁড়ালো। ওকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল। চাঁদনি বেশ অবাক হলো তার এমন কাণ্ডে, সেই সাথে বিরক্ত হলো। ওকে কোলে নিয়ে সোজা নিজের রুমে গিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর দরজা লাগিয়ে দিয়ে ওর কাছে এগিয়ে গেল। এইদিকে চাঁদনির আগে যেন বর্জ্যপাতের মতো ঘুম মেরেই যাচ্ছে। যখন তখন হয়তো বর্জ্যপাতের আছাড়ে ফেলে দিবি লোকটির উপর। ওর এমন রাগের চেহারা দেখে লোকটা ফিস করে হেসে দিল। ওর পাশে বসে আস্তে করে বলল, শ্রাবণকে এত ভালোবাসেন আপনি? তা তো জানতাম না। এই ভালোবাসাটা এতদিন কোথায় ছিল? চাঁদনি এখন চুপ, কোনো উত্তর দিচ্ছে না। তার তো রাগে শরীর জ্বলেই যাচ্ছে। তাকে চুপ থাকতে দেখে লোকটি এইবার ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ওর হাতটা ঝাড়ি মেরে সারাতে গেলে লোকটি বলে উঠল, এবার আসতে একটু শান্ত হও চাঁদ পাখি, এতটা রাগ ভালো না। এই দেখো আমি তোমার পাশে আছি। লোকটার মুখে চাঁদ পাখি ডাকটা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল চাঁদনির। সে বড় বড় চোখ করে লোকটার দিকে ফিরে তাকালো। এই মুহূর্তে আরেকবার শীর্ষে পৌঁছে গেল সে। এই ডাকটা শুধু শ্রাবণ ছাড়া অন্য কেউ তাকে ডাকে না। তাহলে এই লোকটা কিভাবে জানলো? কিন্তু লোকটার চেহারার সাথে কোনো রকম মিল নেই শ্রাবণের। তবে তিনি এইভাবে কথাটা বললেন কেন? চাঁদনি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, কে আপনি, আর এই ডাকটা কিভাবে জানলেন? ওর কথার উত্তরে মৃদু হাসলো লোকটা। ওর পাশ থেকে উঠে দাঁড়িয়ে সামনে মেঝোতে হাঁটু গেড়ে বসলো। ওর দুই হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে ওর দিকে আবেগের দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি এখন আমার চিনতে পারছো না চাঁদ পাখি? ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার শ্রাবণ, তোমার ভ্যাম্পায়ার বর শ্রাবণ। ওর কথায় চাঁদনি মুহূর্তেই থমকে গেল। ভরুকুসকে অবাক নয়ন তাকিয়ে রইল ওর দিকে। না, চাঁদনি এখনও তাকে চিনতে পারছে না। তার শ্রাবণ যতটা সুন্দর ছিল তার বিন্দু পরিমাপ সৌন্দর্য এর মাঝে নেই। তবে তার কথাবার্তার আচরণ সব কিছুই শ্রাবণের মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে কিভাবে জানলো সে তার শ্রাবণে একজন ভ্যাম্পায়ার ছিল? কথাগুলো যেন ভীষণভাবে তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে মুখে কিছুই বলতে পারছে না। তাকে চুপ করে থাকতে দেখে শ্রাবণ আবারও মৃদু হাসলো। ওর হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে কয়েকবার পিছিয়ে গেল। তারপর চোখ বন্ধ করে দুই হাত সামনে মেলে দিতেই তার পিছন থেকে বেরিয়ে এলো বিশাল দুইটি ডানা, ঠিক শ্রাবণের মতো। চাঁদনি এখনও চোখ, কি বলবে তার ভাষা হারিয়ে ফেলছে সে। তার চোখ দিয়ে শুধু অজরে পানি গড়িয়ে পড়ছে। এক নজরে তাকিয়ে আছে সামনে থাকা লোকটির দিকে। সে এখনও বিশ্বাস করতে পারছে না এটা তার শ্রাবণ। চেহারার এত অমিল কিভাবে সম্ভব? ওকে এখনও চুপচাপ থাকতে দেখে শ্রাবণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজের মুখের উপর দুইটা হাত রেখে 5 মিনিট পর হাতটা সরিয়ে দিল। এবার চাঁদনি তার শ্রাবণকে দেখতে পাচ্ছে। এখানে অন্য কেউ নয়, তার শ্রাবণে দাঁড়িয়ে আছে নিজের আসল চেহারায়, ভয়ঙ্কর রূপে। চাঁদনি ভয়ঙ্কর, সে যাকে চাঁদনি ভালোবাসে। চোখের সামনে সেই অবিশ্বাস্য ঘটনা দেখে বেশ অবাক হলো চাঁদনি। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। শ্রাবণ মৃদু হেসে দুপা সামনে দিয়ে এগিয়ে দিয়ে ইশারায় চাঁদনিকে কাছে ডাকলো আর অপেক্ষা করতে লাগলো ওকে বুকে জড়িয়ে নেওয়ার। চাঁদনি চোখ মুছে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ এক নজর তাকিয়ে রইল ওর দিকে।
তাকিয়ে থেকে এগিয়ে যেতে লাগলো ওর কাছে। এতে শ্রাবণ মুখে হাসিটা আরো বেশি প্রশান্তি হলো। সে অপেক্ষা করতে লাগলো তার ভালোবাসার মানুষটিকে অনেকদিন পর বুকে জড়িয়ে নেবে, কিন্তু চাঁদনি তার কাছে ছুটে গিয়ে জড়িয়ে না ধরে ঠাস করে চড় বসিয়ে দিল গালে। শ্রাবণে গালে হাত রেখে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। চাঁদনি আর দেরি না করে ইচ্ছা মতো কিল ঘষে দিতে লাগলো ওর বুকে, যেন তার সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে। ওর এমন কাণ্ড শ্রাবণ যেন অবাক হয়ে গেল। ওর থেকে কিছুটা দূরে যেতেই চাইলে চাঁদনি আরও রেগে গেল। ইচ্ছা মতো গালের উপর থাপ্পড় দিতে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ মেরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল সে। ওকে এমন করতে দেখে শ্রাবণও ওর পাশে বসে আবেগী কণ্ঠে বলল, চাঁদ পাখি আর কান্না করো না প্লিজ, তোমার কান্না আর আমার সহ্য হচ্ছে না। এই দেখো কান ধরছি, আর কখনো এমন করব না। কথাটি বলেই দুই হাতে নিজের দুই কান ধরল শ্রাবণ। ওর কথায় কোনো উত্তর না দিয়ে দাঁত কিরমির করে ওর দিকে তাকালো চাঁদনি। দুই হাতে ওর কলার চেপে ধরে রাগী গলায় দাঁতের দাঁত কেলিয়ে বলল, কি ভাবছেন কি আপনি নিজেকে? সব কিছু আপনার ইচ্ছাতেই হবে, যখন যা খুশি তাই করবেন, আর আমি সব কিছুই মেনে নেব। আপনি জানেন এই কয়দিন কতটা কষ্ট হচ্ছিল আমার, যখন দেখলাম আপনার সাথে নয় অন্য কারোর সাথে আমার বিয়ে হয়েছে। আমার সকল স্বপ্ন আশা ভরসা সব কিছুই ভেঙে চুরমার হয়ে গেছে। কিভাবে পারলেন আপনি আমার সাথে এমনটা করতে? আপনার কি একবারও বিবেকে বাধা দিল না? এই ছিল আপনার ভালোবাসা? চলে যান, চলে যান এখান থেকে, আর কখন আসবেন না। আমি আপনার মুখটাও দেখতে চাই না। কথাগুলো বলেই ওকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল চাঁদনি। ওর কথায় শ্রাবণ কিছুই বলল না, মৃদু হেসে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। আবার কিন্তু আমাকে ডেকে নাকের পানি চোখের পানি একসাথে করো না। কথাটি বলে দুপা সামনে এগোতে চাঁদনি লাফিয়ে উঠে দাঁড়ালো। পেছন থেকে প্রথমে কয়েকটা কিল ঘুষি মেরে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর এক পা সামনে এগিয়ে দেখুন, এখানেই খুন করে রেখে দিব বলে দিলাম। ওর কথা ও কাণ্ড শ্রাবণ আবারও মৃদু হাসলো। এখন হাসি তার তৃপ্তির হাসি। সে নিজের ভালোবাসাকে আঁকড়ে ধরতে পেরেছে। এই হাসি তার বিজয়ের হাসি। সেইবার পিছনের দিকে ঘুরে দাঁড়ালো। ওকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর মাথায় হাত বুলিয়ে আবেগী কণ্ঠে বলল, বড্ড ভালোবাসো আমায় তাই না চাঁদ পাখি? এই ভালোবাসাগুলো এতদিন কেন লুকিয়ে রেখেছো? আগে যদি এই ভালোবাসাটা দেখাতে, তাহলে আজ এত কিছু সহ্য করতে হতো না তোমার। চাঁদনি কিছুই বলল না, এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে আসে ওকে, যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে। তাই কিছুতেই তাকে ছাড়তে চায় না সে। বুকের মধ্যে মুখ গুজে শক্ত করে ধরে আসে চোখ বন্ধ করে। ওর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে শ্রাবণ হাসলো। আবারও বলে উঠল, আমার জানটা যে আমার এতটা পরিমাপ ভালোবাসবে সেটা আমি কখনোই কল্পনাও করিনি। তোমার থেকে দূরে থাকাটা তাহলে বিফলে যায়নি আমার। শুনেছিলাম দূরে থাকলে নাকি ভালোবাসা বাড়ে, আজ তার নিজের চোখে প্রমাণ পেলাম। ভাবছি আবার দূরে সরে যাব, তাহলে যদি আরও বেশি ভালোবাসা পাই। শেষের কথাটা বলতে চাঁদনির রাগ উঠে গেল। এইবার সে রাগ দেখিয়ে ওর বুকে কামড় বসিয়ে দিল। শ্রাবণ ব্যথায় কুকড়িয়ে উঠল, আহ শব্দ করে উঠল। চাঁদনি ওকে ছেড়ে দিয়ে আবার কলার চেপে ধরে চোখে চোখ রেখে বলল, আর একবার আমার থেকে দূরে গিয়ে দেখো, পা কেটে এখানেই রেখে দিব। এক মুহূর্ত আমার চোখের আড়াল হলে খবর আছে আপনার। অনেক কষ্ট দিয়েছেন, আর নয়, আপনি যাই হন না কেন আপনি আমার স্বামী। আমি আপনাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আপনার থেকে এক মুহূর্তে দূরে থাকা সম্ভব নয় আমার শ্রাবণ। আপনি কেন করলেন আমার সাথে এমন? আপনার কি আমার কষ্ট দেখে একটু খারাপ লাগেনি? কথাগুলো বলে শেষ হতে চাঁদনির দোচোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সেটা নিচে পড়ার আগেই শ্রাবণ নিজের দুই হাতে ধরে ফেললো। তারপর সেটা নিজের শার্টে মুছে বলল, আমি ইচ্ছা করে তোমার থেকে দূরে থাকিনি চাঁদ পাখি, নিরুপায় ছিলাম। সব কিছু বলবো তোমায়, আর কোনো কিছু লুকাবো না তোমার থেকে। আর একটু সময় দাও প্লিজ। শ্রাবণের বুকে মাথা রেখে গভীর ঘুমে ঘুমিয়ে আছে চাঁদনি, আর এক নজরে তার দিকে তাকিয়ে আছে শ্রাবণ, যেন কত জনমের দেখার স্বাদ মিটে নিচ্ছে তার চাঁদ পাখিকে দেখে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি মায়াবতী লাগছে চাঁদনিকে তার কাছে। যেন মনে হচ্ছে সারা পৃথিবীর সকল মায়া ঢেলে দেওয়া হচ্ছে এই মেয়েটির মুখে। এক নজরে তার দিকে তাকিয়ে আছে, আর কিছুক্ষণ পর পর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিচ্ছে। এ যেন এক আকাশ সুখ।
যে সুখের কোনো তুলনা হয় না। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী বলে মনে হচ্ছে শ্রাবণের। চাঁদনির মাথায় হাত বুলিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে আবারও কপালে একটি চুমু এঁকে দিল। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলতে লাগলো, তোমাকে পাওয়ার জন্য কত কিছুই না সহ্য করতে হয়েছে আমার চাঁদ পাখি। শুধুমাত্র তোমাকে সকল বিপদ থেকে বাঁচাতে নিজের সাথে যুদ্ধ করে তোমার থেকে এতটা দূরে সরে থাকতে হয়েছে। তোমার গায়ে কোনো রকম আঁচল লাগতে দেব না আমি। নিজের সম্বল খটিয়ে হলেও তোমাকে সারা জীবন আগলে রাখবো বুকের মাঝে। তুমি আমার জন্য কি সেটা যদি বুঝতে পারতে তাহলে হয়তো আনন্দে পাগল হয়ে যেতে। আমি সত্যিই জানি না কিভাবে আমি তোমাকে এতটা বেশি ভালোবেসে ফেললাম। শুধু জানি তুমি আমার সব, আমার ভালোবাসা, আমার জান। আর কখনো নিজে থেকে দূরে করব না তোমায়। সারাক্ষণ এইভাবে বুকে আগলে রাখবো। কথাগুলো মনে মনে বলেই ওকে বুকের মাঝে নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল শ্রাবণ। মাঝরাতে হঠাৎ কিছু একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল চাঁদনির। ধরফরে উঠে বসে আশেপাশে তাকাতেই দেখলো শ্রাবণ বিছানার এক কোণায় বসে জানালা খুলে এক নজরে বাইরের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে বাইরে কারোর সাথে ইশারায় কথা বলছে সে। চাঁদনি বেশ অবাক হয় এইবার ওর চোখের দিয়ে চাঁদনি বেশ অবাক হয় এইবার ওর চোখের দিকে আর একবার জানালার বাইরের দিকে তাকালো, কিন্তু সে তেমন কিছুই দেখতে পেল না। সে কিছুটা ভয় পেয়েও শ্রাবণ কাছে এগিয়ে গেল, কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, কি হয়েছে শ্রাবণ? এভাবে চুপচাপ এখানে বসে আছেন কেন? আর এত রাতে জানলা খুলে রেখেছেন কেন? কি আছে বাইরে? চাঁদনির স্পর্শ পেতেই ওর শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। সাথে সাথে জানলাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। এতে চাঁদনি কিছুটা ভয় পেয়ে গেল ব্যাপারটা দেখে, কিন্তু কিছুই বলল না। শ্রাবণ এইবার শান্ত চোখ ওর দিকে ফিরে তাকালো। ওকে দেখেই চাঁদনির বুকের ভেতরটা ধপ করে উঠল, কারণ ওর দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু জল। সে উচ্চজোর কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন শ্রাবণ? আমার কি কিছু ভুল হয়েছে? প্লিজ আপনি কাঁদবেন না, আমাকে বলুন কি হয়েছে। ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে থাকলো শ্রাবণ। তারপর ওর দিকে পুরোপুরিভাবে ঘুরে আচমকা ওর হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় করে নিল। কান্না জড়িত কণ্ঠে বলল, চাঁদ পাখি, আমার একটা অনুরোধ রাখবা প্লিজ। আমি কখনোই কোনো বাচ্চা চাই না, তুমি কখনোই মা হতে চাইবে না। সারা জীবন আমরা এইভাবেই থাকবো। কখনো মা হওয়ার ইচ্ছা পোষণ করবা না মনে। মা হওয়ার ইচ্ছাটাকে এখনই মেরে ফেলো। আমি চাই না তুমি এটা নিয়ে পরবর্তীতে কষ্ট পাও। প্লিজ চাঁদ পাখি, আমার কথাটা রাখো। ওর এমন কথা শুনে বেশ অবাক হয়ে যায় চাঁদনি। সে ভুরু কুঁচকে করুণ চোখে ওর দিকে তাকায়। সে ওর কথায় কী উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না, তাই করুণ গলায় বলে, আপনি এইসব কী বলছেন শ্রাবণ? প্রত্যেকটি মেয়েরই মনে সবচেয়ে বড় চাওয়া থাকে নিজের সন্তানের মা হওয়া, যে তাকে মা মা বলে ডাকবে। কিন্তু আপনি আগে মা হতে নিষেধ করছেন। আপনার তো বাবা হওয়ার ইচ্ছা পোষণ করার কথা, কিন্তু আপনি কি না আমার এমন কথা বললেন? কেন শ্রাবণ, কেন আপনার বাচ্চা চায় না? কারণ আমি তোমাকে হারাতে পারবো না। আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার বাবা একজন সাধারণ ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও তার সন্তান গর্ভে ধারণ করে মৃত্যুবরণ করেছে আমার মা। সেখানে আমি এত শক্তিশালী ভ্যাম্পায়ার, আমার সন্তান তোমার গর্ভে ধারণ করলে তুমি বাঁচতে পারবে না চাঁদ পাখি। সন্তান প্রসবের আগেই মারা যাবে, যেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। আমার শুধু তোমাকে চাই, অন্য কিছুই নয়। আমি সারা জীবন সন্তান ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া থাকা আমার জন্য অসম্ভব। আমি মরে যাব। প্লিজ চাঁদ পাখি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি শুধু তোমাকে চাই, অন্য কিছু নয়। ওর এমন কথায় কিছুক্ষণ চুপ করে বসে থাকে চাঁদনি, কোনো উত্তর দেয় না। তারপর আবার কিছু একটা ভেবে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এতটা যখন ভালোবাসেন আমায়, তাহলে এতদিন আমাকে এইভাবে শাস্তি দিলেন কেন? কেন আসেননি আমার কাছে? কত পাগলের মতো আপনাকে খোঁজার পরও কেন আমার থেকে এতটা দূরে ছিলেন শ্রাবণ? কেন দেখা দেননি? শ্রাবণ একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, উঠে দাঁড়ায়, রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করে, আবার দৌড়ে এসে চাঁদনির পাশে বসে। ওর কোলের মাঝে মাথা দিয়ে শুয়ে বলতে শুরু করে, তোমার মনে আছে চাঁদ পাখি, আমি তোমাকে ভ্যাম্পায়ার বানাতে চেয়েছিলাম। প্রতি রাতে তোমার গলায় কামড় দিয়ে তোমার রক্ত চুষে নিজের শক্তি তোমার মধ্যে দিতাম। তোমাকে ভ্যাম্পায়ার রানীতে পরিণত করতে চেয়েছিলাম, মনে আছে তোমার? মনে আছে।
কিন্তু শেষ অবধি আমি নিজের কাজ সফল হতে পারিনি, কারণ তুমি পুরোপুরি রূপে ভ্যাম্পায়ার হওয়ার আগে সব কিছু জেনে যাও আর আমাকে ভুল বোঝো। তোমাকে নিয়ে যখন ভ্যাম্পায়ার রাজ্যে গিয়েছিলাম তখন তোমাকে দুইজন ভ্যাম্পায়ার কামড়েছিল, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে শ্রাবণ। এখনও সেই কথা মনে পড়লে মাথায় চারা দিয়ে ওঠে ভয়ে। কিন্তু এর সাথে আমাদের বাচ্চার কি সম্পর্ক আছে চাঁদ পাখি। সেই দিন যদি তুমি আমাকে ভুল না বোঝে আমার কাজে সফল হতে দিতে, যদি নিজেকে পুরোপুরি ভ্যাম্পায়ার রানীতে পরিণত করতে, তাহলে আমার আর বাচ্চা নিতে কোনো অসুবিধা হতো না, কারণ তখন তুমি নিজেও একজন ভ্যাম্পায়ারে পরিণত হতে, যার কারণে আমার বাচ্চা তোমার গর্ভে গেলেও সমস্যা হতো না। কিন্তু ওই দুজন ভ্যাম্পায়ার সুযোগে সদ্ব্যবহার করে তোমাকে আক্রমণ করার কারণে তুমি সেই দিন নিজের শক্তি হারিয়ে ফেললো আর কখনোই ভ্যাম্পায়ার রানীতে রূপান্তরিত হওয়ার ক্ষমতা হারাও। এমনকি ঠিক সময় মতো তোমার থেকে সকল শক্তি না নিলে তুমি হয়তো মারা যেতে। সেই দিন ওদের দুজনকে শাস্তি দেওয়ার পর আমি তোমার সকল শক্তি ফিরিয়ে নিই চাঁদের আলোর সাহায্যে। এতটুকু বলেই থামলো শ্রাবণ। ওকে থামতে দেখে চাঁদনি উচ্চস্বরে কণ্ঠে বলে উঠল, সব কিছুই বুঝলাম শ্রাবণ, কিন্তু এখন পর্যন্ত আপনি এটাই বললেন না যে এতদিন আমার সাথে দেখা না করার কারণ কি? কেন এতদিন আমার কাছে আসেননি? এত ডাকা সত্ত্বেও আমার সাথে একটিবারও দেখা করেননি? শ্রাবণ আবারও একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, উঠে দাঁড়িয়ে জানলার কাছে চলে যায়। জানলাটা খুলে দিয়ে বাইরের দিকে দৃষ্টি রেখে গভীর গলায় বলে, আমি নিজের দাদুকে হত্যা করেছি চাঁদ পাখি, নিজের হাতে খুন করেছি তাকে। কথাটা শুনে চাঁদনি চমকে ওঠে, ছুটে যায় শ্রাবণের কাছে, উত্তেজিত কণ্ঠে বলে, এইসব আপনি কি বলছেন শ্রাবণ? আপনি কি পাগল হয়ে গেছেন? দাদুকে মেরে ফেলেছেন মানে? কেন করেছেন আপনি এমন? এছাড়া আমার কোনো উপায় ছিল না চাঁদ পাখি। দাদু তোমাকে এবং তোমার দাদিও বাবাকে মেরে ফেলার সকল প্ল্যান করে ফেলেছিল। সে খুব শীঘ্রই তার ভ্যাম্পায়ার সেনাদের পাঠিয়ে তোমাদের সবাইকে মেরে ফেলতো। আমি চাইলেও এগুলো ভ্যাম্পায়ারদের সাথে পেরে উঠতাম না, কারণ ভ্যাম্পায়ার রাজ্যের রাজা যখন অবধি দাদু ছিল তার কোনো উপায়ন্ত না দেখে দাদুকে মেরে ফেলতে বাধ্য হয়েছি আমি, যার কারণে এখন আমি ভ্যাম্পায়ার রাজ্যের রাজা। তাই সকল ভ্যাম্পায়ার আমার ইশারাতেই চলতে বাধ্য। এতটুকুই বলে একটু দম নেয় শ্রাবণ। তারপর চাঁদনি থেকে ঘুরে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে আবার বলতে শুরু করে, ভ্যাম্পায়ার রাজ্যের নিয়ম অনুযায়ী রাজ্যের রাজা মরে যাওয়ার পর সেই রাজ্য ছেড়ে আগামী 7 দিনের মধ্যেই কেউ কোথাও যেতে পারবে না। আর সদ্য রাজা তো কখনোই না, কারণ ওই সময়টা রাজ্যের সবাই অনেক হিংস্র হয়ে ওঠে। তাই আমি চাইলেও সেখান থেকে তোমার কাছে আসতে পারতাম না, কিন্তু তোমাকে না দেখে থাকা আমার জন্য অসম্ভব ছিল। তাই আমি নিজের শক্তি দিয়ে ওখানকার থেকে অদৃশ্য রূপে তোমার কাছে এসেছি, তোমার আশেপাশেই থেকেছি সারাক্ষণ। শুধু তোমার সামনে প্রহর হতে পারেনি, নিজের অস্তিত্ব তোমাকে জানান দিতে পারিনি। তুমি যখন জঙ্গলের মধ্যে আমাকে খুঁজতে খুঁজতে চলে গিয়েছিলে তখন আমি তোমার কাছে ছিলাম। ওই লোকগুলো যখন তোমার দিকে খারাপ নজরে তাকিয়েছিল তখন আমার হিংসতা এতটাই বেড়ে যায় যে আমি তোমার সামনে প্রকট হই, কিন্তু তুমি চোখ বুজে থাকায় আমাকে দেখতে পাওনি। আর আমি হাড় বেগে তাদেরকে নিয়ে গিয়ে হত্যা করি, তারপর ওই পুকুরের মাঝে কাদায় পুঁতে ফেলি। ওদের সাহস হলো কীভাবে তোমার দিকে খারাপ নজর দেওয়ার? তারপরও আমি তোমার সাথে ছিলাম। রাতে যখন তুমি মাথায় আঘাত পেয়ে ঘুমিয়ে পড়েছিলে, সারা রাত তোমার মাথাটা নিজের করে নিয়ে বসেছিলাম, তোমার মাথায় জড়িবুটি লাগিয়ে দিয়েছিলাম, কারণ ওই মুহূর্তে নিজের শক্তি খাটিয়ে তোমার আঘাত ঠিক করে দিতে পারতাম না। এতে তুমি আমার অস্তিত্ব টের পেয়ে যেতে, তাতে তোমার বিপদ হতো। সকাল হওয়ার আগেই তোমার থেকে সরে পড়ি। তুমি যখন ওই গ্রামে গিয়েছিলে খারাপ লোকটার পাল্লায় পড়ে, তখন আমি তোমার সাথেই ছিলাম। তোমাকে আমি ওই বাড়ি অবধি রেখে যাই, তারপরে ওই লোকটিকেও শাস্তি দিয়েছি। সব কিছু বুঝতে পারলাম শ্রাবণ, কিন্তু এখন একটাই বুঝলাম না, আপনি যখন আমাকে বিয়ে করছেন তাহলে নিজের আসল চেহারা পাল্টে অন্য একজনের চেহারা নিয়ে কীভাবে ছিলেন? আপনি কি নিজের রূপ পরিবর্তন করতে পারেন? ওর কথার উত্তরে কিছু বলল না শ্রাবণ। ও আরও একটু এগিয়ে এসে ওর কোমর জড়িয়ে ধরল, দু গালে হাত রেখে কপালের পাশে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলল, আমার এই চেহারাটা সবাই দেখেছে, তোমার বাবা দাদি সবাই। আমার এই চেহারাটাই সবাই দেখছিল, তোমার বাবা দাদি সবাই। শুধু তুমি
ওই চেহারাটাই দেখছো যেটা আমি দেখতে চেয়েছি। বলতে পারো তোমার চোখে আমার শক্তি দিয়ে পর্দা ফেলে বলতে পারো তোমার চোখে আমার শক্তি দিয়ে পর্দা ফেলে দিয়েছিলাম শুধুমাত্র আমায় কতটা ভালোবাসো তা বোঝার জন্য। ওর এমন কথা শুনে বেশ অভিমান হলো চাঁদনির। সে ওর থেকে নিজেকে সরিয়ে নিতে নিতে বলল, আমি এতটা পাগলের মতো হয়ে যাওয়া সত্ত্বেও আপনি বুঝতে পারেননি আমি আপনাকে কতটা ভালোবাসি যে আবার এভাবে পরীক্ষা করতে হলো। আপনি জানেন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম সুসাইড করব, মরে যাব, তবু অন্য কারো হব না। আর আপনি কি না আমার সাথে এমনটা করতে পারলেন? যান, আপনার সাথে আমার কোনো কথা নাই। কথাটা বলেই দৌড়ে সরে যেতে নিল চাঁদনি। শ্রাবণ তখনই ওকে হাত ধরে আচমকা টানে নিজের বুকে জড়িয়ে নিল, কপালে চুমু দিয়ে বলল, তুমি কি জানো চাঁদ পাখি, রাগলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে, ইচ্ছা করে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলি। ওর কথা শুনে চাঁদনি অভিমানী সুরে অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলল, তো খান না, মানা করছে কে? খেয়ে ফেলুন আমায়। ওর কথায় শ্রাবণ হেসে উত্তর দিল, খাবো তো অবশ্যই, তবে এখন না, সঠিক সময় এলে। বুঝছো চাঁদ পাখি, রেডি থেকো সেই সময়ের জন্য। চাঁদনি ওর কথার কোনো উত্তর দিল না, কারণ সে ভালো করেই জানে শ্রাবণ তার সাথে মজা করছে। তাই ওর বুকে কিল ঘুষি মারতে লাগলো। শ্রাবণ আর দেরি না করে ওকে শক্ত করে বুকে জড়িয়ে নিল, তারপর নিজের ভালোবাসায় রাঙিয়ে দিতে লাগলো ওকে। 15 দিন পর আমার কলেজার টুকরা মেয়েকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। ওকে তুমি ভালো রেখেও, ওর সকল দায়িত্ব এখন থেকে তোমার। ওকে কখনোই আমাদের অভাব বুঝতে দিইনি, এতটুকুই চাই তোমার কাছে। শ্রাবণ হাত ধরে কথাগুলো বলেই ফুপিয়ে কান্না করে দিলেন রতন মিয়া। ওনার কান্না দেখে দেরি না করে ওনার হাতটি নিজের 2 হাতের মুঠোয় নিয়ে ওনাকে আশ্বাস দিয়ে শ্রাবণ বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আপনারা ওকে যতটা ভালোবেসে বড় করেছেন আমি তার চাইতেও সুখে করব ওকে। এখন থেকে ওর সকল দায়িত্ব আমার। ওর যেন কোনো দিকে কোনো অসুবিধা না হয় সেটা আমি দেখব। ওকে কখনোই আপনাদের অভাব বুঝতে দেব না। আর তাছাড়া এত টেনশন করছেন কেন? আমরা তো 3 বছর পর আবার ফিরে আসব, যা 3টা বছরের ব্যাপার। ওর কথার উত্তরে রতন মেয়ে কিছু বলার আগেই পাশ থেকে রত্না বেগম বলে উঠল, তোমার কাছে 3 বছর অনেক কম সময় হতে পারে জামাই, কিন্তু আমাদের কাছে 3টি বছর অনেক সময়। এতটা সময় চাঁদনি বুড়িকে দেখতে পারবো না ভেবেই আমাদের কলেজারা ফেটে যাচ্ছে। আমাদের বাড়ির একমাত্র সুখী পাখি হলো সে, তাকে আজ তোমার হাতে তুলে দিচ্ছি। ওকে তুমি দেখে রেখো, আর প্রতিদিন একবার করে অন্তত আমাদের সাথে ফোনে কথা বলিয়ে দিও। এখন যাও, তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো। ওনার কথা শুনে শ্রাবণ ওনাকে বেশ কিছুটা সান্ত্বনা দিয়ে কথা বলল। তারপর ওনাদের থেকে বিদায় নিয়ে চাঁদনিকে নিয়ে রওনা হলো। বিদায়ের সময় অবশ্যই চাঁদনি রতন মিয়া এবং রত্না বেগমের অনেক কান্নাকাটি করেছে, কিন্তু শ্রাবণ অনেক বুঝিয়ে তাকে নিয়ে রওনা দিয়েছে। সে আসার সময় বলে এসেছে আজ বিকালে ফ্লাইটে ওকে নিয়ে বিদেশ চলে যাবে। 3 বছর পর বিদেশ থেকে ফিরবে। অফিস থেকে একটি কাজের জন্য বিদেশে যাবে সে, তাই চাঁদনিকে নিয়ে সেখানেই যাবে। তারা যদিও প্রথমে রাজি ছিল না ওকে পাঠাতে, কিন্তু পরে শ্রাবণের জোড়াজুড়িতে বাধ্য হয়েছে। গাড়ি ছুটে চলেছে আপন গতিতে, অনেক বেশি স্পিডে ছুটে চলছে পাহাড়ি রাস্তা ধরে। চাঁদনি জানালার বাইরের দিকে দৃষ্টি রেখে অঝরে কান্না করছে। কেন জানে না আজকে বাবা এবং দাদিকে ছেড়ে আসতে বড্ড বেশি কষ্ট হচ্ছিল তার। কেমন যেন বারবার মনে হচ্ছিল এরা তাদের সাথে ওর শেষ দেখা, আর কখনো হয়তো তাদের দেখতে পারবে না সে। ওকে চুপচাপ বসে কান্না করতে দেখে শ্রাবণ ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। তারপর শান্ত গলায় বলে উঠল, এভাবে কান্না করছো কেন চাঁদ পাখি? আমি আছি তো তোমার পাশে। ওর কথার উত্তরে চাঁদনি ফুঁপিয়ে কান্না করে উঠল, চোখের জল ফেলে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, এইভাবে ওনাদের মিথ্যা কথা বলার কি প্রয়োজন ছিল শ্রাবণ? আমরা 3 বছর এখানে আসতে পারবো না সেটা খোলাখুলিভাবে বললেই হতো। এভাবে বিদেশের কথা বলে যাওয়াটা আমাদের মোটেও ভালো ঠেকছে না। কেন জানি বারবার মনে হচ্ছে ওনাদের সাথে আমার আর কখনো দেখা হবে না। আমার কিছু ভালো লাগছে না শ্রাবণ, আপনি এমন মিথ্যা কথা কেন বললেন আমাকে দিয়ে? কথাটা বলেই ফুপিয়ে কান্না করে উঠল সে। ওকে কান্না করতে দেখে শ্রাবণ কিছুটা চুপ করে থেকে মাথায় হাত বুলিয়ে বলল, আমি যেটা করছি আমাদের ভালোর জন্যই করছি চাঁদ পাখি, তুমি এসব নিয়ে এত ভেবো না। আর তুমি ভালো করেই জানো তোমাকে নিয়ে আমি কোথায় যাচ্ছি। সেখান থেকে আগামী 3 বছরের মধ্যে কোনোভাবেই এখানে আসতে পারবো না। তাই এত বড়
নাটক সাজাতে হয়েছে আমার। চাঁদনি আর ওর কথার উত্তরে কোনো কিছু বলল না, চুপচাপ আবারও জানলার বাইরে চোখ রেখে তাকিয়ে রইল। শ্রাবণ তাকে অনেক আগেই বুঝিয়ে দিয়েছে তাকে নিয়ে ভ্যাম্পায়ার রাজ্যে চলে যাবে, আর আগামী 3 বছরের মধ্যে সেখান থেকে ফিরতে পারবে না কোনোভাবেই। এই 3 বছরের মধ্যে যদি সে কোনোভাবেই ওইখান থেকে বাইরে বের হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে শ্রাবণের। তাই সে রাজি হয়েছে। বাইরের দিকে তাকিয়ে থেকে কান্না করতে করতে কখন যে চোখটা লেগে গেছে সে নিজেও জানে না চাঁদনি। শ্রাবণের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সে। ওকে ঘুমাতে দেখে শ্রাবণের মুখটার দিকে তাকে রহস্যময় হাসি দিয়ে উঠল। মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হেসে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। তারপর গাড়ি থেকে নেমে ড্রাইভারের টাকা পরিশোধ করে চলে যেতে বলল। আশেপাশে তাকালো, দেখলো আশেপাশে কেউ নেই। চাঁদনিকে নিয়ে নিজের ভ্যাম্পায়ার রূপ ধারণ করে উড়াল দিল আকাশের প্রাণে। ঘুম ভাঙতেই সারা শরীর অসম্ভব ঠান্ডা অনুভব করলো চাঁদনি। সে চোখ মেলে তাকিয়ে আশেপাশে ভালো করে দেখার চেষ্টা করলো, কিন্তু সে যেখানে শুয়ে আছে তার আশেপাশে একদম ঘুটঘুটে অন্ধকার। চাঁদনি বেশ ভয় পেয়ে গেল। সে উঠে বসার চেষ্টা করতেই খেয়াল করলো সে যেন কোনো কিছুর সাথে শক্ত করে বাঁধা অবস্থায় রয়েছে। তার সারা শরীর জড়িয়ে আছে ঠান্ডা স্বাদসত্তা কিছু, যার আগুনের মতো উষ্ণ গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে তার মুখে। ভয়ে মুহূর্তে যেন ঘেমে একাকার হয়ে গেল চাঁদনি। শরীরে এত ঠান্ডা জড়িত থাকা সত্ত্বেও ঘাম ঝরে পড়তে লাগলো তার কপাল বেয়ে। সে এবার ভয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে কোনোভাবে চিৎকার করতে বা নড়াচড়া করতে পারছে না। তখনই চাঁদনির অনুভব হতে লাগলো যেন তার গলার কাছে কিছু একটা নিজের ধারালো দাঁত নিয়ে এগিয়ে যাচ্ছে। সে চোখ মেলে দেখার চেষ্টা করতেই দেখলো তার চোখের সামনে অন্ধকার জ্বলজ্বল করছে দুইটি ভয়ঙ্কর চোখ, যেন দুইটি আগুনের গোলার মতো। মুহূর্তে সে চোখ দুটো এগিয়ে গেল তার গালের কাছে এবং গালে সুই ফোটার মতো আঘাত লাগলো। সাথে সাথে ভয়ে চিৎকার করে উঠলো চাঁদনি। উঠে বসে হাঁপাতে লাগলো সে। সারা শরীর ঘুমে একাকার অবস্থা তার। বেশ কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে চারিদিকে খেয়াল করতেই দেখে সে একটি বিশাল রুমের মাঝে শুয়ে আছে। রুমটা তার অচেনা নয়, এখানে সে এর আগেও একবার এসেছে। তার আর বুঝতে বাকি রইল না সে এখন ভ্যাম্পায়ার রাজ্যে রয়েছে শ্রাবণের রুমে, কিন্তু রুমটা একেবারে ফাঁকা। সেখানে ও ছাড়া আর কেউ নাই। আশেপাশে শ্রাবণও কোথাও দেখতে পারছে না। বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়ালো চাঁদনি। সারা শরীর যেন থরথর করে কাঁপছে তার। ভীষণ রকম ভয় লাগছে মনে। পিঠে শীত দ্বারা বেয়ে যেন শীতল স্রোত বয়ে যাচ্ছে। পুরো রুমটা খালি, কোনো দিকে কোনো জানালা নেই যে একটু বাইরে দেখতে পারবে। ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো দরজার দিকে। দরজাটা লাগিয়ে রাখা। সে বুঝতে পারছে না আদৌ দরজা দিয়ে বাইরে বের হতে পারবে কি না। তবু মনে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে দরজার কাছে। দরজার সামনে গিয়ে আলতো হাতে দরজা ধাক্কা দেওয়ায় সে। সাথে সাথে খটখট শব্দে খুলে যায় দরজাটা। চাঁদনি যেন হাঁপ ছেড়ে বাঁচে। দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে বাইরে আসে, কিন্তু বাইরে বের হতেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যার চারিপাশে হাজারটা দরজা এবং হাজারটা রাস্তা। কোন দিক দিয়ে যাবে বা কোন রাস্তায় যাবে কিছুই যেন বুঝতে পারছে না। যেন কোনো এক গোলকধাঁধায় আটকে গেছে সে। এর আগেও তো শ্রাবণের সাথে এখানে এসেছিল, তখন তো এমন ছিল না। তাহলে আজ কেন এমন দেখাচ্ছে? কথাগুলো ভেবেই যেন ভয়ে চোখে অশ্রু ঝরে পড়ছে চাঁদনির। সে কি করবে বুঝতে পারছে না। একবার ভাবে আবার রুমে ফিরে যাবে, পরক্ষণে চিন্তা করে না সামনে এগিয়ে দেখবে। এইভাবে কিছুক্ষণ ডোটানা নিয়ে দাঁড়িয়ে থেকে মনে মনে সিদ্ধান্ত নেয় সে সামনে এগিয়ে দেখবে। যেমন ভাবা সেমন কাজ। চোখ বন্ধ করে সামনের দিকে হাঁটা শুরু করে সে। কয়েক পা এগিয়ে গিয়ে চোখ খুলে হাঁটতে থাকে। তার আশেপাশে অসংখ্য রাস্তা এবং দরজা রয়েছে। চাঁদনি কোন দিকে যাবে না একটানা সামনের দিকে হেঁটেই চলতে থাকে। হাঁটতে হাঁটতে প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়, তবুও যেন রাস্তা শেষ হয় না। সে যেন এখনও এক জায়গায় দাঁড়িয়ে আছে। সে এবার বেশ হাঁপিয়ে ওঠে। এদিকে ওইদিকে ফিরে তাকিয়ে একটি দরজার দিকে নজর পড়ে। দরজাটা অন্য সব দরজার চাইতেও একটু আলাদা। অন্য সব দরজায় ভ্যাম্পায়ারদের ভয়ঙ্কর মুখের চেহারার ছবি আঁকা, কিন্তু এই দরজাটা একদম স্বাভাবিক। সে কিছু না ভেবে সে দরজার কাছে গিয়ে ধাক্কা দেয়, কিন্তু দরজাটা লাগানো, কোনোভাবেই খুলতে পারছে না। তাই দরজায়
ঠাস ঠাস করে শব্দ করতে থাকে আর শ্রাবণ বলে ডাকতে থাকে। এইভাবে কেটে যায় বেশ কিছুটা সময়, কিন্তু কোথায় থেকে কেউ কোনো সাড়া দেয় না বা দরজা খোলে না। চাঁদনি এবার বেশ বিরক্ত হয়। সে কিছুতেই বুঝতে পারছে না শ্রাবণ তাকে এখানে রেখে কোথায় গেছে, আর এটাই বা কোন জায়গা। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ ওর মনে হয় যেন কোনো এক ঠান্ডা বাতাস ওকে শুয়ে উড়ে চলে গেল। মুহূর্তে ভীষণ রকম ভয় পেয়ে যায় চাঁদনি। সে শুকনো ঢোক গিলে নিজের চারিপাশে ভালো করে দেখে নেয়, কিন্তু না, কোথাও কেউ নেই, সব কিছুই স্বাভাবিক আছে। কথাটি ভাবতে আবারও তার চোখের সামনে দিয়ে যেন হাওয়ার বেগে কিছু একটা ছুটে চলে যায়। এবার যেন প্রচণ্ড রকম ভয় পেয়ে যায় সে। ভয়ে শ্রাবণ বলে চিৎকার দিয়ে নিজের চোখ দুটো দু হাতে ঢেকে নেয়। তখনই মাথায় কারোর হাতের স্পষ্টই ধ্যান ভেঙে তার। সে কোনো কিছু না ভেবেই সামনে থাকা মানুষটিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে, হু হু করে কান্না করতে থাকে। মানুষটিও তাকে নিজের বুকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সরি চাঁদ পাখি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তুমি এখানে কি করছো? ওই রুম থেকে বাইরে বের হয়েছো কেন? ওই রুম থেকে বাইরে বের হয়েছে কেন? চাঁদনি কিছু বলে না, আরও জোরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে ওঠে, আরও শক্ত করে জড়িয়ে ধরে শ্রাবণকে। শ্রাবণ কিছুক্ষণ চুপ থাকে, তারপর আবার বলে, এভাবে কান্না করো না চাঁদ পাখি, এখন তো আমি চলে এসেছি, আর কোনো ভয় নেই। আর তাছাড়া ভ্যাম্পায়ার রাজ্যের কেউ তোমার কোনো ক্ষতি করবে না, কারো সাহস হবে না তোমার ধারের কাছে আসার, তাই ভয়ের কিছু নেই চাঁদ পাখি, চলো আমার সাথে। কথাটা বলেই ওকে কোলে তুলে নেয় শ্রাবণ। তারপর হাওয়ার বেগে কোথায় একটা ছুটে চলে যায়। চাঁদনি আর এর মাঝে চোখ তুলে তাকানোর সাহস দেখায় নাই। মুহূর্তে কোথাও একটা গিয়ে থমকে যায় তারা। চাঁদনি এবার চোখ মেলে তাকে আশেপাশে ফিরে তাকায়, দেখে বিশাল বড় একটা সিংহাসনের সামনে হাজারো ভ্যাম্পায়ারের মাঝখানে দাঁড়িয়ে আছে ওরা। প্রত্যেকটা ভ্যাম্পায়ারের চেহারা একদম বিবৃত ও ভয়ঙ্কর দেখতে। চাঁদনির যেন গা শিউরে ওঠে তাদের চেহারা দেখে। সবাই কেন অদ্ভুত নজরে তাকিয়ে আছে তার দিকে, যেন শিকারের অপেক্ষা করছে আছে তারা। হুকুম পেতেই সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে চাঁদনির উপর, আর মুহূর্তের মাঝে তাকে খুবলে খুবলে খেয়ে ফেলবে। কেন জানি না ভীষণ রকম ভয় লাগছে চাঁদনির। শ্রাবণের সাথে থাকলেও যেন তার নিজের একদম একা মনে হচ্ছে হাজারটা নাক্ষসের মাঝখানে সে একাই দাঁড়িয়ে আছে, যেন সবাই মুহূর্তের মাঝে তাকে হত্যা করার জন্য প্রস্তুত নিচ্ছে। ব্যাপারটা ভাবতেই দু চোখে বেয়ে অশ্রু ঘুরে পড়তে লাগলো চাঁদনির। ভয়ে যেন নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলেছে সে। তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সেমন বাঁকা হাসলো, গভীর গলায় ওর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এইভাবে দাঁড়িয়ে না থেকে আমার সাথে আসো। কথাটা বলেই ওকে কিছু বলতে না দিয়ে হাত ধরে সিংহাসনের দিকে এগিয়ে গেল। তারপর চাঁদনিকে পাশে দাঁড়িয়ে করিয়ে সেখানে নিজের সিংহাসনে বসে পড়ল। সকলের দিকে তাকে রহস্যময় হাসি দিয়ে বলতে শুরু করলো, তোমরা সকলেই জানো আজকে আমাদের সবার জন্য কতটা বিশেষ একটা দিন। এই দিনটার জন্য আমরা শত শত বছর ধরে অপেক্ষা করে আসছি। সব অপেক্ষার অবসর ঘটবে আজ। তোমাদের সামনে তোমাদের সকলের শিকার দাঁড়িয়ে আছে, যাকে স্বীকার করতে পারলে তোমরা সবাই লাভ করবে এক বিশেষ শক্তি, যে শক্তির উৎসব শুধুমাত্র একজনের মাঝেই রয়েছে, যাকে অনেক কষ্টেই ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছি আমি, যার নিঃশ্বাস অর্জন করা ছিল আমার কাছে বিশাল বড় একটি চ্যালেঞ্জ। এতটুকু বলেই থামলো শ্রাবণ। তারপর বিবৃতিতে একটি হাসি দিয়ে ফিরে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি যেন আকাশ থেকে পড়ছে, তার মাথায় যেন কোনো কাজ করছে না। শ্রাবণের বলা প্রত্যেকটা কথা যেন তীব্রর মতো বিঁধছে তার কানে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না শ্রাবণ এসব কেন বলছে, আর কাকে শিকার বলছে সে। তবে কি চাঁদনি সেই শিকার, যাকে অনেক কষ্টই ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছে সে? কিন্তু শ্রাবণ তো তাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। সে ওকে কেন মারবে? সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু শ্রাবণ সেই দিকে তোয়াক্কাও করে না। আবারও বাঁকা হেসে সকলের দিকে ফিরে তাকিয়ে বলে, তোমাদের শিকার রেডি, আমার কাছে এখানেই শেষ। এখন থেকে তোমাদের কাজ তোমরাই করতে পারবে। যা ওকে নিয়ে গিয়ে বলের জন্য রেডি করো, সময় কিন্তু আর বেশি নেই। ওর হুকুম পেতেই ভ্যাম্পায়ারগুলো যেন মুহূর্তের মাঝে ছুটে আসে চাঁদনির কাছে, ওকে চারিদিক থেকে ঘিরে ফেলে, ওকে ধরে নিয়ে যায় অদ্ভুত একটি জায়গায়। জায়গাটা পুরো অন্ধছম এবং ভয়ঙ্কর একটি জায়গা। জায়গাটা ঠিক মাঝখানে রয়েছে বিশাল বড়
একটি বড় কালো রঙের পাথর। পাথরের উপর চাঁদনিকে চিট করে শুয়ে দেওয়া হয়। তারপর তার হাত পা পাথরের সাথে আপনা আপনি আটকে যায়, যেন খুব কঠিন কোনো আঠা দিয়ে আটকে দিছে তাকে। চাঁদনির ঠিক নাক বরাবর উপর রয়েছে বড় একটি থালার মতো দাঁত। তবে এই দাঁতটা যেন অদ্ভুত রকম দেখতে। এটা পৃথিবীতে থাকা সাধারণ কোনো দাঁতের মতো নয়, বরং রক্তের মতো লাল রঙের দাঁত। চাঁদনি শত চেষ্টা করেও যেন গলা দিয়ে একটি শব্দ বের করতে পারছে না। যেন বোবা হয়ে গিয়েছে সে। শুধু দু চোখ দিয়ে অঝোরের ধারে অশ্রু গড়িয়ে পড়ছে তার। সে আশেপাশে দেখার চেষ্টা করলো। দেখলো ডান পাশ থেকে শ্রাবণ এগিয়ে আসছে, তার মুখে বিফ্রেসে হাসি। আশেপাশের প্রত্যেকটা ভ্যাম্পায়ার তার দিকে তাকিয়ে আছে ভয়ঙ্কর দৃষ্টিতে। সেইবার চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর নাম নিল। তার বাবা এবং দাদের কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিল। সে বুঝতে পেরে গেছে সে বিশাল বড় একটি ষড়যন্ত্রের শিকার হয়েছে। আর এই ষড়যন্ত্র কোনো মানুষ করেনি, বরং একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার পিশাচ করেছে, যার নাম শ্রাবণ, যে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে এত বড় ধোঁকা দিতে সক্ষম হয়েছে। চাঁদনি মনে মনে ঠিক করে নেয় সে মারা যাবে, এমন জীবন তার দরকার নেই। সবসময় এত আঘাত তার আর ভালো লাগে না। সে চোখ বন্ধ করে বলি হওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই বুকের ঠিক মাঝখানে তীব্র যন্ত্রণা অনুভব হয় তার। সে না চাওয়া সত্ত্বেও চোখ মেলে তাকায়, দেখে তার নাক বরাবর একটা রক্তর চাঁদের মতো দেখতে জিনিসটা থেকে আগুনের মতো দেখতে কিছু একটা বেরিয়ে তার ঠিক বুকের মাঝখানে লাগছে। আর সেটা যেন ক্রমে তার ভিতরে ঢুকে যাচ্ছে। চাঁদনি এই যন্ত্রণা সহ্য করতে পারছে না, জোরে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার করতে করতে একসময় নিস্তেজ হয়ে পড়ে যায়। ওর চিৎকারে সকল ভ্যাম্পায়ারের মুখে ফুটে ওঠে নরক খাদকময় হাসি। এখানেই শেষ ভয়ঙ্কর সে এই গল্পর কাহিনী সমাপ্ত। জানি গল্পটার শেষটা এখনও পুরোপুরি একটা রহস্যই থেকে গেল, কিন্তু তবুও গল্পটা এখানেই শেষ। ভ্যাম্পায়ার কখনো কোনো মানুষের ভালোবাসতে পারে না, কারণ তারা মানুষের রক্ত খেয়ে জীবন ধারণ করে। তাই শ্রাবণ কখনো চাঁদনিকে ভালোবাসেনি, বরং নিজে কোনো বড় একটি উদ্দেশ্য তার সাথে এতদিন অভিনয় করে গেছে। নিজেকে কন্ট্রোল করে রেখেছে তার রক্ত পিশাচ জাগার থেকে। যদিও এর পেছনে আরও অনেক কারণ আছে, সেটা গল্পতে এখন উল্লেখ করা হয়নি। কখনো যদি পরবর্তী সিজন আসে তাহলে জানা যাবে। আপাতত আর গল্প দিচ্ছি না, অসম্ভব রকম ব্যস্ত আছি। যখন ফিরে হব তখন যাওয়ার চেষ্টা করব। যাদের ভালো লাগবে না ইগনোর করবেন দয়া করে। স্যাড এন্ট্রি দেওয়ার জন্য দুঃখিত। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী সিজন খুব শীঘ্রই আসবে মনে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।